Twisted Eagles। নমস্কার বন্ধুরা, টুইস্টেড ইকোজের আজকের অদ্ভুত ও রোমাঞ্চকর অলৌকিক ও ভৌতিক গল্প ও ঘটনা বলার এই আসরে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো আমার ছোটবেলার বান্ধবী শিমুর সাথে ঘটা খুবই অদ্ভুত একটা গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো ঘটনা, যে ঘটনাটির সত্যি কোনো যুক্তিসম্মত ব্যাখ্যা হয়তো খুঁজে পাওয়া যায় না, কিন্তু ঘটনাটি কিন্তু পুরোপুরি সত্যি। আর আজ আমি তোমাদের সেই ঘটনাটি বলবো। তাহলে গল্পটি শুরু করি বন্ধুরা, শোনো তাহলে। শিমুর মামা বাড়ি ছিল বাংলাদেশের দড়াটানা নদীর পাড়ে মঘিয়া গ্রামে। বারে বারে মামা বাড়িতে বেড়াতে যাওয়ার জন্যে ও সেখানে অনেকটা সময় থাকার জন্য শিমুর দড়াটানা নদীর পাড়ের সেই গ্রামটা একদম নিজের গ্রামের মতোই হয়ে গিয়েছিল ও সেখানকার অনেককেই শিমু চিনত। সেখানে শিমুর একজন খুব প্রিয় বন্ধু ছিল, তার নাম ছিল আকাশ। দড়াটানা নদীর পাড়ের একটি মাটির কুটিরে নিজের ঠাকুমার সাথেই থাকতো আকাশ। শিমু প্রায় সময় আকাশদের বাড়িতে যেত প্রধানত একটি বিশেষ কারণে, আর সেটা হলো আকাশের ঠাকুমা শিমুকে দুর্দান্ত কদবেল মাখা করে করে খাওয়াতেন। আর সেই কারণেই শিমু সেই কদবেল মাখা খাওয়ার লোভে বারে বারে আকাশদের বাড়িতে যেত। আকাশদের বাড়ির পেছনে দড়াটানা নদীর পাড়েই একটা ঝাঁকড়া কদবেল গাছ ছিল, আর 12 মাস সেই গাছটাতে কদবেল হতো। আকাশের ঠাকুমা কাচের বয়াম ভর্তি করে করে কদবেল মাখা করে রোদ্দুরে রেখে দিতেন। আর শিমু আকাশদের বাড়িতে গেলেই আকাশের ঠাকুমা শিমুকে বাটিতে করে কদবেল মাখা করে করে দিতেন। শিমু আকাশদের বাড়ির মাটির দাওয়ায় বসে সেই কদবেল মাখা খেত। শিমু আকাশের ঠাকুমাকে আদর করে কদবেল বুড়ি বলে ডাকতো। সে আকাশের ঠাকুমাকে বলতো, তুমি এত চমৎকার কদবেল মেখে মেখে আমাকে খাওয়াও, তাই আমি তোমাকে কদবেল বুড়ি বলেই ডাকবো, তুমি আমার কদবেল বুড়ি। আকাশের ঠাকুমা খুশি হয়ে একগাল হেসে বলতেন, ঠিক আছে দিদি, তাই বলিস তুই। অনেক সময় শিমু ও আকাশ একসাথে মঘিয়া গ্রামের ধান ক্ষেত, চালতাডাঙ্গার মাঠ, দড়াটানা নদীর পাড় ঘুরে ঘুরে বেড়াতো। অনেক সময় ওরা নদীর পাড়ে বসে বসে নদীর মাছ ধরা ও নদীর জোয়ার ভাটার খেলা দেখত। আকাশ ও শিমু ছিল অভিন্ন হৃদয় বন্ধু। কখনো কখনো ওরা দুজনে গ্রামের শিব মন্দিরে সিঁড়িতে বসে বসে কদবেল ঠাকুমার মাখা কদবেলের আচার খেত। তখন শিমু বলতো, আমার মামা বাড়িতে আসতে গেলে আমাকে পাসপোর্ট করে তবেই আসতে হয় রে, তাও বছরে কিছু নির্দিষ্ট সময় ছাড়া আমি তো এখানে আসতেই পারি না। কবে স্কুলে গরমের ছুটি পড়বে বা কবে পুজোর ছুটি পড়বে তবেই আমি আসতে পারি এখানে, তাও প্রতি বছর আসতে পারিও না, জানিস আকাশ। আমি যখন কলকাতার বাড়িতে থাকি তখন খুব মিস করি রে এই মঘিয়া গ্রামের ধান ক্ষেত, চালতাডাঙ্গার মাঠ, দড়াটানা নদীর পাড়, শিব মন্দির, এইসব জায়গাগুলিকে। তার সাথে আরও মিস করি ঠাকুমার মাখা মুখে জল আনা কদবেলের আচার। তখন আকাশ তাকে বলতো, কি আর করবি বল, মামাবাড়ির দেশে আসতে গেলে তো এটুকু অপেক্ষা তোকে করতেই হবে রে। এরপর কলকাতায় নিজের বাড়িতে ফিরে আসার পর বেশ কয়েক বছর শিমুর আর মামাবাড়িতে যাওয়া হয়ে ওঠেনি, কারণ মাধ্যমিক ও তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্যে শিমুর আর মামাবাড়িতে যাওয়া হয়নি। অনেক দিন সে মামাবাড়িতে যায়নি। তারপর শিমু কলেজে অ্যাডমিশন নিল উচ্চ মাধ্যমিক পাশ করার পর। ও কলেজ হোস্টেলে গিয়ে তখন তাকে থাকতে হচ্ছিল শিমুকে। সেখানে যখন মাঝে মাঝে সে একা ঘরে থাকতো তখন শিমুর তার মামাবাড়ির গ্রামের কথা ও সেই সাথে কদবেল বুড়ির সে কদবেল মাখা খাওয়ার কথা মনে পড়তো। এইভাবে কখনো কখনো শিমুর চোখে জল এসে যেত। এরপর একদিন কলেজ থেকে বাড়িতে ফেরার সময় শিমু কলেজের বাইরে এক বৃদ্ধা মহিলাকে রাস্তার পাশে বসে কিছু বিক্রি করতে দেখল। সেই মহিলা শিমুকে দেখে একগাল হেসে বললেন, কদবেল মাখা খাবে নাকি দিদি? তখন সেই বৃদ্ধার মুখে এই দিদি সম্বোধনে আর তার মুখে কদবেল মাখার কথা শুনে শিমুর বুকের মধ্যেটা কেমন করে উঠল।
তখন শিমু সেই বৃদ্ধার দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। সে দেখলো অনেকটা কদবেল বুড়ির মতো দেখতে, মানে কদবেল ঠাকুমার মতো দেখতে তাকে। কিন্তু তার সাথে শিমু ভাবলো, এত বছর পর বাংলাদেশের সেই প্রত্যন্ত গ্রাম মঘিয়া থেকে এই সুদূর কলকাতার রাস্তায় কি করে কদবেল বুড়ি আসবেন? ইনি অন্য কেউ। শিমু তখন তার কাছ থেকে খানিকটা কদবেল মাখা কিনলো। তারপর শিমু ভাবতে লাগলো, সব কদবেল মাখা যে সেই কদবেল বুড়ির কদবেল মাখার মতো অমন সুস্বাদু হবে এমন তো কোনো কথাও নেই। ঠিক আছে, সে হোস্টেলের ঘরে গিয়ে এটা না হয় খাবে। এই কথা ভেবে শিমু কদবেল মাখার প্যাকেটটাকে ব্যাগে ঢুকিয়ে হোস্টেলের ঘরে ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়ে সেই কদবেল মাখাটা মুখে দিতেই শিমু চমকে উঠল। একদম সেই স্বাদ, কদবেল বুড়ির মাখা, সেই অপূর্ব কদবেল মাখার স্বাদ এত বছর পর এই সুদূর কলকাতায় কি করে সম্ভব সেটাই ভাবতে লাগলো শিমু। আর কে ওই কদবেল বিক্রি করলেন, যে বুড়ি ভদ্রমহিলা, উনি কে জানাও তো হলো না শিমুর। এই সব কথা ভাবতে ভাবতে সেই কদবেল মাখাটা খেতে খেতে শিমুর চোখের ওপরে সুদূর মামাবাড়ির গ্রামের সেই দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, সেই চালতাডাঙ্গার মাঠ, সেই শিব মন্দিরের সিঁড়িতে বসে আকাশের সাথে বসে বসে কদবেল বুড়ির মাখা কদবেল খাওয়া, সেই দড়াটানা নদীর পাড়ে বসে নদীর জোয়ার ভাটার খেলা দেখা ও নদীর থেকে মাছ ধরা দেখা সব মনে পড়ে যেতে লাগলো শিমুর। ও এই সব কথা ভাবতে ভাবতেই সারা বিকেলটাই কেটে গেল শিমুর। যখন মাঝে মাঝে শিমু একা থাকতো তখন শিমু তার মামাবাড়ির গ্রামের ও সেই সাথে কদবেল বুড়ির সে কদবেল মাখা খাওয়ার কথা সে ভাবতো, সেই সব কথা তার মনে পড়তো। এইভাবে কখনো কখনো শিমুর চোখে জল এসে যেত। একদিন এক বৃষ্টির দিনে শিমু তার হোস্টেলের ঘরে পড়াশুনো করছিল। তখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে দেখে শিমুর মনে পড়ে গেল মামাবাড়ির গ্রামের দড়াটানা নদীর পাড়ের আকাশদের বাড়ির মাটির দাওয়ায় বসে বসে এমনই একদিন বৃষ্টির দিনে কদবেল বুড়ির কদবেল মাখা খেতে খেতে শিমু কদবেল বুড়ি ঠাকুমাকে বলেছিল যে, কলকাতায় চলে গেলে তোমার এই কদবেল মাখা আমি কোথায় পাবো বলো ঠাম্মা? বলতে বলতে শিমু কেঁদে ফেলেছিল, কারণ তার পরের দিনই শিমুদের কলকাতার বাড়িতে ফিরে আসার কথা ছিল। শিমু তখন বুঝতে পেরেছিল যে কলকাতার বাড়িতে ফিরে আসার পরে সে মামাবাড়ির সে মঘিয়া গ্রামটাকে খুব মিস করবে, এদের জন্য খুব মন খারাপ করবে তার। সেই বৃষ্টির দিনের কথা ভেবে শিমুর চোখে জল এসে গেল। এমন সময় তার রুমমেট বান্ধবী দিশা হাতে করে একটা ঠোঙা নিয়ে ঘরে ঢুকলো। এসে সে তার ছাতাটা রেখে শিমুকে বলল, যা বৃষ্টি রে আজ বাইরে, ভাগ্যিস বেরোসনি কোথাও, একটা জিনিস খাবি শিমু? এই নে খা। বলে শিমুকে একটা ঠোঙা এগিয়ে দিয়ে দিশা বলল, নে খেয়ে দেখ, কলেজ থেকে বেরোনোর সময় একজন বয়স্কা বৃদ্ধার থেকে কিনলাম। শিমু সেই ঠোঙাটা খুলে উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠে বলল, কদবেল মাখা? বলে শিমু সেটা খেয়েই ভীষণ অবাক হয়ে গেল। সে দেখলো একদম মামাবাড়ির গ্রামের কদবেল বুড়ির কদবেল মাখার স্বাদ ঠিক সেই রকম খেতে এটা। তার কদিন আগে শিমু নিজেও কলেজের বাইরে রাস্তার পাশের এক বৃদ্ধার কাছ থেকে এমনই স্বাদের কদবেল মাখা সেও কিনে এনেছিল। আর তার আগের দিন সেই রাতে ঘুমানোর আগে মামাবাড়ির গ্রামের কথা ও কদবেল বুড়ির কথা ভেবে সে কাঁদছিল। আর পরের দিনই দুপুরে সে একই স্বাদের কদবেল মাখা খেতে খেতে শিমু অবাক হয়ে গিয়েছিল। আজও ঠিক তাই হলো। শিমু তখন ভাবছিল যে সে কতদিন মামাবাড়ির গ্রামে যায় না, আর সেই কদবেল বুড়ির কদবেল মাখার কথাই সে ভাবছিল। তার সঙ্গে সঙ্গে তার হাতের মধ্যে সে একই রকম স্বাদের কদবেল মাখা এসে গেল। ব্যাপারটা কেমন যেন মিরাকেল মনে হলো সুমির কাছে। ব্যাপারটা যেন কেমন মিরাকেল মনে হলো শিমুর কাছে। এর পরবর্তীকালে শিমু উচ্চশিক্ষার জন্য দিল্লি চলে যায়। সেখানে শিমু আরও 3 জন বান্ধবীর সাথে একটা অ্যাপার্টমেন্টে একটা 2 BHK ফ্ল্যাট নিয়ে তারা 4 জন একসাথে ভাড়া থাকতো। এদের মধ্যে শিমু একাই পড়াশুনো করত, বাকি 3 জন বান্ধবী বিভিন্ন জব করত। দিল্লিতে সম্পূর্ণ অন্য পরিবেশে থাকতে থাকতেও শিমু তার মামা বাড়ির মঘিয়া গ্রামটাকে ও
কদবেল ঠাকুমাকে একটুও ভুলে যায়নি। সারা দিন বা রাতের বেলায় কোনো না কোনো সময় শিমু তাদের স্মৃতিচারণ করত। আর কলকাতা থেকে দিল্লি চলে আসার পর শিমু কদবেল বুড়ির মতো কদবেল মাখার সে স্বাদটাকে খুব মিস করছিল। দিল্লিতে চলে আসার পর শিমুর সাথে তার কলেজের শিমুর সিনিয়র রাকেশের খুব বন্ধুত্ব হয়। এই রাকেশ শিমুকে সাথে নিয়ে দিল্লির বিভিন্ন জনপ্রিয় জায়গায় ঘুরে ঘুরে তাকে দেখাতো। একদিন বিকেলের দিকে শিমু ও রাকেশ সেখানকার একটা নাম করা ফুড কোর্টে ঘুরে ঘুরে স্ন্যাক্স খাচ্ছিল। সেখানে রাকেশ শিমুকে জিজ্ঞেস করলো, তুমি কি খাবার খেতে ভালোবাসো বলো, আমি তোমাকে আজ তাই খাওয়াবো। শিমু তখন রাকেশকে বলল, আমার প্রিয় খাবার তুমি এখানে পাবে না। তখন রাকেশ তাকে বলল, এটা দিল্লি, পাবো না মানে বলোই না একবার, দেখো খাওয়াতে পারি কি না। শিমু তখন বলল, সেটা হলো আমার কদবেল বুড়ি ঠাকুমার হাতের মাখা কদবেল মাখা, সেটা এখানে তুমি কোথায় পাবে? তখন রাকেশ বলল, সেটা আবার কি? সুমি তখন হাসলো, কোনো উত্তর দিল না। এর পরের দিনে শিমু যখন কলেজে গেল তখন রাকেশ শিমুকে একটা প্যাকেট দিয়ে বলল, দেখো তো এটা তোমার প্রিয় সেই খাবার কিনা। তখন শিমু সে ঠোঙাটা খুলে দেখলো কদবেল মাখা, ভুরভুর করে কদবেল মাখার গন্ধ বেরোচ্ছে সেই ঠোঙার মধ্যে থেকে। সে অবাক হয়ে রাকেশের দিকে তাকালো। তারপর সেখান থেকে একটুখানি কদবেল মাখা মুখে দিয়ে সুমি চমকে উঠল। অবিকল কদবেল বুড়ির মাখা সেই কদবেলের অপূর্ব স্বাদ। শিমু ভীষণ অবাক হয়ে গিয়ে রাকেশকে জিজ্ঞেস করলো, কোথায় পেলে এটা তুমি? তখন রাকেশ শিমুকে বলল, কালকে বাড়িতে ঢোকার সময় একজন বৃদ্ধা আমাদের বাড়ির সামনের রাস্তায় বসে এই আচার বিক্রি করছিলেন। আমি তার কাছ থেকে আচার কিনতে চাইলে সে বৃদ্ধা পুরো আচারের বয়মটাই আমাকে কিনে নিতে বললেন। তিনি বললেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, বিক্রি হচ্ছে না। আমি তখন পুরো বয়মটাই কিনে নিয়েছি। তখন আমার কাছে খুচরো টাকা নেই দেখে আমি তাকে একটু বসতে বলে টাকা আনতে ঘরে যাই। তারপর টাকা নিয়ে ফিরে গিয়ে দেখি সেখানে কেউ নেই। এবারে তুমি আমাকে বলো তো শিমু, আমি সেই বৃদ্ধাকে এখন পাই কোথায়? কি করে আমি তাকে টাকাটা দেবো বলো তুমি? তখন শিমু রাকেশের কথা শুনে ভীষণ অবাক হয়ে গেল। সে রাকেশকে বলল, কখনো তাকে পেলে দিয়ে দিও টাকাটা। রাকেশ শিমুকে বলল, তোমার প্রিয় কদবেলের আচারের বয়ম ফ্রিজে রেখে দিয়েছি, পরে এনে দেব। শিমু তখন বলল, ঠিক আছে, তাই হবে। এরপর কিন্তু শিমু বা রাকেশ কেউই সেই বৃদ্ধা মহিলাকে আর কোথাও খুঁজে পায়নি, যিনি রাকেশকে কদবেল মাখার বয়মটা দিয়েছিলেন। এরপর শিমু ও রাকেশ দুজনেই কিছুদিন কলেজ ছুটি করে তারা তাদের মামাবাড়িতে মানে শিমুর মামাবাড়িতে বেড়াতে যাবে বলে তারা ঠিক করলো। শিমু তখন রাকেশকে বলল, অনেক বছর মামাবাড়ির দেশে যায় না। শিমু তখন রাকেশকে বলল, অনেক বছর মামাবাড়ির দেশে যাই না, এবারে ভাবছি যাব ওখানে, তুমি যাবে আমাদের সাথে? মানে আমি, বাবা ও মা যাব, তুমিও চলো না আমাদের সাথে, যাবে? কি অপূর্ব গ্রামের শোভাটা নিজের চোখে দেখতে পাবে তুমি, এতদিন তো আমার মুখেই শুনেছো, এবারে নিজের চোখে দেখবে, চলো। এবারে পুজোটা না হয় আমরা ওখানেই কাটাবো। শিমুর এই কথা শুনে রাকেশ আনন্দে লাফিয়ে উঠল। সে বলল, যাব তোমাদের ওখানে, কোনো দিন গ্রাম দেখিনি, এবারে তোমাদের ওখানে গিয়ে গ্রাম দেখব, গ্রামের পুজো দেখব। এরপরেই শিমু তার বাবা মাকে কলকাতার বাড়িতে ফোন করে জানিয়ে দিল যে পুজোর ছুটিতে ওরা মামাবাড়ির গ্রামে যাবে ও ওদের সাথে শিমুর বন্ধু রাকেশও যাবে। সেই মতোই ওরা যাবার সব প্রস্তুতি নিল। এরপর শিমু ও রাকেশ প্লেনে করে কলকাতায় পৌঁছানোর পর শিমু, রাকেশ, শিমুর বাবা ও মা সকলে একসাথে শিমুদের মামাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ওরা যেদিন রওনা হলো সেদিন মামাবাড়ির গ্রামে পৌঁছতে পৌঁছতে শিমুদের প্রায় সন্ধ্যা হয়ে গেল। অনেক দিন পর মামাবাড়িতে গিয়েছিল শিমুরা, তাই তাদের দেখে দাদু, দিদা, মামা, মামি, ওর মামাতো ভাই খোকন শিমুর থেকে বছর 2 ছোট, ওদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। ওরা যেদিনটা সেখানে পৌঁছেছিল সেদিনটা ছিল ষষ্ঠী। মামাদের নিজেদের দুর্গা মণ্ডপে পুজোর ব্যবস্থা হয়েছিল। এত অজ পাড়া গায়ে নিজেদের বাড়ি ছাড়া গ্রামের ভেতরে তেমন আর বাইরে কোথাও কোনো পুজোর আড়ম্বর নেই।
যাদের যাদের বাড়িতে এমন পুজো থাকে তারা বাড়ির পুজো নিয়েই মেতে থাকে। আর গ্রামের অন্য সকলে সে পুজো বাড়িগুলোতে পুজোর কটা দিন নিমন্ত্রিত থাকে। অবশ্য শহরের দিকে বেশ পুজোর আড়ম্বর আছে বাংলায়, অর্থাৎ বাংলাদেশে, কিন্তু সেটা কলকাতার মতো এতটাও নয়। সে রাতে খানিকক্ষণ সকলে মিলে বাড়ির পুজোর মণ্ডপে বসে থাকার পর শিমু সকলকে শুভরাত্রি জানিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল, কারণ সে সারাদিন রাস্তার ক্লান্তিতে খুব ক্লান্ত ছিল। রাকেশের সাথে শিমুর মামাতো ভাই খোকনের খুব ভাব হয়ে গিয়েছিল। রাকেশ খোকনের সাথে তার ঘরে গিয়ে তার সাথেই ঘুমোলো। শিমু তার বাবা মায়ের সাথে ঘুমালো। পরের দিনই ভোর হতেই শিমুর ঘুম ভেঙে গেল। সে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েই একা একা গ্রাম দেখতে বেরিয়ে পড়ল। লাস্ট যখন শিমু তার এই মামাবাড়ি গ্রামে সে এসেছিল তখন সে ক্লাস 8-এ পড়ে। তারপর প্রায় 9টা বছর কেটে গেছে। আর এর মধ্যে প্রতিটি দিনই শিমু এই মামাবাড়ির গ্রামের ধান ক্ষেত, চালতাডাঙ্গার মাঠ, গ্রামের শিব মন্দিরের সিঁড়িতে বসে আকাশের সাথে কদবেল বুড়ির কদবেল মাখা খাওয়া, দড়াটানা নদী, সব কিছুকে শিমু মিস করত। শিমু বাড়ি থেকে বেরিয়ে বাড়ির দুর্গা মণ্ডপে একটা প্রণাম করলো। সেদিন ছিল সপ্তমী। একটু পরেই বাড়ির সকলে ঘুম থেকে উঠে পড়বে, তারপর সাজো সাজো রব পড়ে যাবে। শিমু দ্রুত পা চালিয়ে প্রথমে দড়াটানা নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। তারপর দু চোখ ভরে অনেক দিন পর নদীর বয়ে চলা স্নিগ্ধ রূপ দেখতে লাগলো শিমু। জল অনেকটা নিচের দিকে। শিমু দেখে বুঝতে পারল যে তখন নদীতে ভাটার টান চলেছে। জোয়ারের সময় নদীর জল অনেকটা ওপরে উঠে আসে, সেটা শিমু অনেকবার এর আগেও দেখেছে। শিমু সেখান থেকে বাম দিকে হেঁটে এগিয়ে নদীর পাড়ের আকাশদের কুটিরের দিকে এগিয়ে যেতে লাগলো। নদীর পাড় ধরে ডান বাম দুদিকেই ভর্তি সাদা সাদা কাশফুল ফুটে আছে, আর ভোরের শীতল হাওয়ায় সে কাশফুলের বন দুলছে। সেগুলি দেখতে দেখতে শিমু একটু দূরেই নদীর পাড়ে কদবেল বুড়ি ঠাকুমার কুটির দেখতে পেল। শিমুর যেন আর তর সইছিল না। সে দ্রুত পায়ে সে কুটিরের সামনে গিয়ে দেখলো যে কুটিরটা একই রকম আছে, একটুও বদলায়নি। শিমু সেখানে গিয়ে ডাকতে লাগলো, কদবেল বুড়ি ঠাকুমা, ও কদবেল বুড়ি ঠাকুমা, আকাশ কই রে, এতদিন পরে আসলাম, দরজাটা একটু খোল তোরা। আর সঙ্গে সঙ্গেই সে কুটিরের দরজা খুলে কদবেল বুড়ি ঠাকুমা ফোকলা দাঁতে এক গাল হেসে বেরিয়ে আসলেন। তিনি শিমুকে দেখে বললেন, কিরে দিদি, কবে আসলি তুই, কেমন আছিস দিদি? তখন শিমু তাকে বলল, আকাশ কোথায়? আমি এত ডাকাডাকি করলাম, তোমার নাতি কি এখনো ওঠেনি, এখনো ঘুম ভাঙেনি গো ঠাকুমা তার? আর আমরা কাল সন্ধ্যায় এখানে এসেছি, ভালো আছি আমি, তুমি কেমন আছো বলো? কদবেল বুড়ি ঠাকুমা তখন তাকে বললেন যে, আমার আর ভালো থাকা, আমি এখন ভালো মন্দ থাকার বাইরে চলে গেছি রে দিদি। আর আকাশ এখন এখানে থাকে না রে, ও এখন খুলনা শহরে থাকে। ওখানে ওর একটা বইয়ের দোকান আছে, ভৈরব নদীর পাড়ে পড়াশুনো বলে যে বইয়ের দোকানটা রয়েছে ওটাই ওর দোকান। এসেছিস যখন দিদি একবার গিয়ে দেখা করে আসিস ওর সাথে। তখন শিমু খুব রেগে গিয়ে বলল, তাহলে ও তোমাকে এই বুড়ো বয়সে একা ফেলে রেখে চলে গেছে? তোমাকে নিয়ে যেতে পারলো না? ও এত স্বার্থপরও, নিজে ভালো থাকবে বলে একা একা চলে গেছো, তোমাকে এই বয়সে একা ফেলে রেখে? তখন বুড়ি ঠাকুমা শিমুকে বললেন, তা যা না, নিজে গিয়ে ওর সাথে ঝগড়া করে আয়। তখন শিমু তাকে বলল, হ্যাঁ যাবো তো, আজকেই যাব, দাঁড়াও। তখন কদবেল বুড়ি ঠাকুমা শিমুকে সস্নেহে জিজ্ঞেস করলেন, তা দিদি, কদবেল মাখা খাবি না তুই? তুই তো আমার হাতের কদবেল মাখা খেতে খুব ভালোবাসিস। শিমু তখন বলল, হ্যাঁ খাবো তো, দাও। আবার কবে খেতে পারবো তোমার হাতের কদবেল মাখা, তার ঠিক আছে? তখন কদবেল ঠাকুমা তাকে বললেন, আরে সারা জীবন আমি এইভাবে থাকতে পারবো নাকি? আমার তো চলে যাওয়ার সময় অনেক দিন আগেই হয়ে গেছে রে দিদি। শিমু তখন তাকে বলল, একদম বাজে কথা বলো না তুমি, তুমি কোথায় যাবে? কোথাও যাবে না তুমি। কদবেল ঠাকুমা তখন একটা বাটি করে কদবেল মাখা এনে দিয়ে শিমুকে বললেন, পরে আর এ কথা তুই বলবি না, দেখিস। শিমু তখন সে কদবেল মাখার বাটিটা হাতে নিয়ে বাড়ির পেছনে কদবেল তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দড়াটানা নদীর বয়ে চলা স্রোত দেখতে দেখতে সেই কদবেল মাখাটা খেলো। তারপর বাটিটা সে কুটিরে বারান্দায় রেখে জোরে চেঁচিয়ে বলল, আমি এখন আসছি গো ঠাকুমা, তুমি কোথায়?
কিন্তু শিমু কদবেল ঠাকুমার কোনো উত্তর পেল না। হয়তো ঘরের মধ্যে আছে, বয়স হয়েছে তো তাই কানে শুনতে পায়নি, এই কথাই সে ভাবলো। আর এই কথা ভেবে সুমি তখন দড়াটানা নদীর পাড় ধরে মামাবাড়ির দিকে দ্রুত পা চালালো। এই কথা ভেবে শিমু তখন দড়াটানা নদীর পাড় ধরে মামাবাড়ির দিকে দ্রুত পা চালালো। সেদিন সকালতেই সপ্তমী পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছিল শিমুর মামাবাড়িতে। বাড়িতে ভিয়েন বসেছিল, আত্মীয় স্বজন ও মামার শ্বশুরবাড়ির লোকজনও নিমন্ত্রিত ছিল সেই দিন। শিমু বাড়িতে গিয়েই বাবা, মা ও মামাকে বলল, খুলনায় ঠাকুর দেখতে যাব আমি রাকেশ ও খোকনকে নিয়ে। এবেলায় গিয়ে বিকেলের মধ্যেই ফিরে আসব। কাল অষ্টমী, আর অষ্টমীর দিন সমস্ত আত্মীয় স্বজনেরা ও গ্রামের লোকজন বাড়িতে নিমন্ত্রিত থাকবে, তাই কাল কোথাও আর বেরোবো না। তাই আজই ঘুরে আসি খুলনা থেকে, কাল পুজোর বাড়ি থেকে কোথাও আর বেরোবো না আমরা। তাই শুনে রাকেশ আনন্দে লাফিয়ে উঠল, কিন্তু খোকনকে যেতে বারণ করলেন শিমুর মামা অর্থাৎ খোকনের বাবা। কারণ বাড়িতে পুজো, বাড়ির ছেলে সারাদিন বাড়ির বাইরে থাকলে অসুবিধা হবে। তাই খোকন শিমু ও রাকেশের সাথে আর খুলনায় গেল না। আসলে শিমু খুলনায় তার ছোটবেলার বন্ধু আকাশের সাথে দেখা করতে যাবে, কিন্তু রাকেশ ছাড়া মামা বাড়ির কাউকে সে আর সে কথা বলল না। ওরা সকালে জলখাবারের লুচি তরকারি ও মিষ্টি খেয়ে নিয়ে বেরিয়ে পড়ল। খোকন ওদের দড়াটানা নদীর ফেরিঘাট পর্যন্ত গিয়ে এগিয়ে দিয়ে আসলো। পুরো রাস্তাটায় রাকেশ ও শিমু নদীপথেই গেল। দুপুরের মধ্যে শিমু ও রাকেশ ভৈরব নদীর পাড়ে আকাশের বইয়ের দোকানে গিয়ে হাজির হলো। আকাশ সুমিকে এত বছর পরে দেখে ও তার সাথে তার বন্ধুকে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল। ওদের দোকানের মধ্যেই বসার চেয়ার দিল দুজনকে। শিমু আকাশের সাথে রাকেশকেও পরিচয় করিয়ে দিল। তারপর কোনো রকম ভনিতা না করেই যুদ্ধংদেহী হয়ে সরাসরি আকাশকে আক্রমণ করলো শিমু। সে আকাশকে বলল, তুই ঠাকুমাকে এই বয়সে একা ওখানে গ্রামের বাড়িতে ফেলে রেখে এসেছিস কেন বল? এত স্বার্থপর তুই? আজ ভোরবেলায় আমি তোদের বাড়িতে গিয়েছিলাম, দেখি ঠাকুমা একা রয়েছেন, আমাকে কদবেল মাখা করে দিলেন। আমি এত বছর পরে তোদের বাড়ির পেছনে কদবেল গাছটার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দড়াটানা নদীর স্রোত দেখতে দেখতে সেই কদবেল মাখাটা একা একা খেলাম জানিস। অবশ্য আসার সময় আর কদবেল ঠাকুমাকে আমি দেখতে পাইনি, হয়তো ঘরের মধ্যে ছিলেন, তাই আমার ডাকাডাকি তিনি শুনতেই পাননি। আর কদবেল বুড়ি ঠাকুমাই তো তোর এই দোকানের ঠিকানাটা আমাদের দিলেন, না হলে আমরা আসতে পারতাম না কি না দিলে? শিমুর এইসব কথা শুনে আকাশ যেন নিজেই আকাশ থেকে পড়ল। সে শিমুকে বলল, এসব কি বলছিস তুই? আমার ঠাকুমার সাথে তো দেখা হয়েছিল, সে তোকে কদবেল মেখে দিয়েছে, আর তুই আমাদের কদবেল তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দড়াটানা স্রোত দেখতে দেখতে সেই কদবেল মাখাটা খেলি? সুমি তখন বলল, হ্যাঁ তাই তো, কেন কি হয়েছে? আর তোর এখানকার ঠিকানাটা সেটা তো কদবেল ঠাকুমাই আমাদের দিলেন, দিয়ে দিলেন, না হলে আমরা আসতেই পারতাম না যেখানে। তখন আকাশ শিমুকে বলল, কিন্তু তা কি করে সম্ভব বল? আমার ঠাকুমা তো বছর 7 আগেই মারা গেছেন, আর আমাদের বাড়ির পেছন দিকের সেই কদবেল গাছটাও এখন আর নেই রে শিমু। নদীর ভাঙনে সেটার গোড়ার মাটি ক্ষয় হয়ে গেছে, অনেক দিন হলো নদীর মধ্যে সে কদবেল গাছটা উপড়ে পড়ে গেছে। আমাদের বাড়িটা এখন নদীর ভাঙনে নদীর দিকে ঝুঁকে পড়ে আছে, যে কোনো মুহূর্তে দড়াটানা জলে তলিয়ে যাবে আমাদের সেই কুটির। আমি কদবেল ঠাকুমা মারা যাওয়ার পরেই আমাদের ধানি জমি গ্রামের জমিদার শিশির বাবুর কাছে বিক্রি করে দিয়ে এখানে চলে এসেছি রে। তারপর এই দোকানটা শুরু করেছি। এই দোকানের পেছনের দিকে একটি ঘর আছে, সেই ঘরে আমি থাকি। অনেক দিন গ্রামে যাই না আমি, জানিস, আর যাবই বা কার কাছে বল? ওখানে তো এখন আর আমার কেউ নেই, কে আছে আর আমার ওখানে বল? আকাশের এইসব কথা শুনে শিমুর মাথা ঘুরতে লাগলো, তার অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা হলো, তার আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাই রইল না। তখন আর তার অবস্থা বুঝতে পেরে রাকেশ তখন তাকে বলল, দেখো, তুমি যেটা দেখেছো সেটা তুমি ভুল দেখোনি শিমু। আসলে যেসব জিনিসগুলোকে তুমি এতদিন ধরে মিস করেছো, আর যেসব প্রিয় জিনিসগুলোকে তুমি পাওয়ার জন্যে এতটা দূরে ছুটে এসেছো, সেগুলোকেই তুমি সত্যি করে কিছুটা সময়ের জন্যে হলেও পেয়েছো। তুমি তোমার কদবেল ঠাকুমাকে খুব মিস করতে,
তার কদবেল মাখাকেও খুব মিস করতে। তাই কদবেল ঠাকুমার সোল তোমাকে এইভাবে দেখা দিয়েছেন ও তোমাকে তোমার প্রিয় জিনিসগুলো অল্প সময়ের জন্য হলেও তোমাকে ফিরে পেতে সাহায্য করেছেন। কলকাতা, দিল্লি ও এখানে এসেও তুমি বিভিন্নভাবে তোমার কদবেল ঠাকুমার কদবেল মাখা হাতের কাছে পেয়েছো। তার সোলই তোমাকে সেটা বিভিন্নভাবে পেতে সাহায্য করেছেন। এখন আর এসব নিয়ে ভেবো না বা চিন্তা করো না। যিনি বেঁচে নেই তাকে নিয়ে এত ভাবলে তার আত্মা এভাবেই ফিরে ফিরে আসবে তোমার কাছে, বারে বারে এভাবেই ফিরে ফিরে আসে। নাও এবারে চলো, এরপর বেরোলে দেরি হয়ে যাবে আমাদের, নদী পথে যেতে হবে আমাদের। তাই এখনই বেরিয়ে পড়তে হবে বা এখনই বেরিয়ে পড়াই ভালো। তখন আকাশ তার পেছনের ঘরটা থেকে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো আর সাথে করে তার নিজের একটা ব্যাগ নিয়ে আসলো, পিট ব্যাগ নিয়ে আসলো। এসে ব্যাগটা পাশে রেখে শিমুদের কোল্ড ড্রিঙ্কস দুটো দিয়ে বলল, নে আপাতত এইটুকু খা। সে রাকেশকে বলল, আপাতত এইটুকু খাও তোমরা, পরে তোমরা কখনো এখানে আসলে আমি সাধ্যমতো যত্ন করব। এইবার চলো সকলে মিলে বেরিয়ে পড়া যাক, তোমাদের পৌঁছে দিয়ে আসি। তারপর শিমুকে আকাশ বলল, আজকের রাতটা তোর মামা বাড়িতে থেকে পুজো দেখে কাল সকালে আমি বেরিয়ে আসব। বলে আকাশ দোকান বন্ধ করে দিল ও তারা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ল। তারপর শিমু, রাকেশ ও আকাশ নদী পার হয়ে বিকেলের মধ্যে শিমুর মামা বাড়িতে ফিরে এলো। মামা বাড়িতে ফিরে এসে শিমুর সাথে যা যা ঘটনা ঘটেছে সেসব কিছু শিমুরা কাউকে বলল না। শিমু নিজেই আকাশকে ও রাকেশকে কথা বলতে বারণ করেছিল, তাই তারা কাউকে এসব কথা বলেনি। আর তাছাড়া শিমুর অত ভোরে একা একা গ্রাম দেখতে বেরোনো উচিত হয়নি, সেটা শিমু নিজেই বুঝতে পারলো। খুলনা থেকে ফিরে আসার পর থেকে শিমু প্রায় চুপচাপই কাটালো। রাকেশ ব্যাপারটা বুঝতে পারছিল, তাই সে শিমুর কাছে কাছেই থাকলো। আকাশ ওদের বলল, অনেক বছর পর গ্রামের পুজো দেখছি, খুব ভালো লাগছে আমার। মামা বাড়িতে ফিরে আসার পর থেকে শিমুর শরীরটা খুব খারাপ লাগছিল সেদিন। এরপর রাতের বেলায় কোনো রকমে একটু পুজোর ভোগ খেয়ে নিয়ে শিমু বাবা মায়ের ঘরে গিয়ে ওদের ঘরে ঘুমিয়ে পড়ল। সে রাতে ছিল দুর্গাপুজোর সপ্তমী, হয়তো অষ্টমী লেগে গিয়েছিল তখন। কদিনের মধ্যেই কোজাগরী লক্ষ্মী পুজো, সুতরাং পূর্ণিমার তিথি শুরু হয়ে গিয়েছিল। শিমু, তার পাশে তার মা ও তার মায়ের পাশে শিমুর বাবা এইভাবে তারা খাটে ঘুমাচ্ছিলেন। তাদের মাথার দিকে একদম বিছানার লাগোয়া বড় জানলাটা খোলাই ছিল। কত রাত হবে তখন ঠিক খেয়াল নেই। এমন সময় ঘুমের মধ্যেই শিমু তখন শুনতে পেল কেউ তাকে ডাকছে, দিদি, ও দিদি, কিরে উঠে পড়। ঘুমের মধ্যেই শিমু বুঝতে পারছিল না যে কে তাকে ডাকছে। একদম মাথার কাছ থেকে শিমু সেই ডাক শুনতে পেল, ও দিদি, এই দেখ আমি তোর জন্যে কদবেল মাখা নিয়ে এসেছি, খাবি না? আয় দিদি, কদবেল মাখা খেয়ে যা। কদবেল মাখার এই কথা শুনে শিমুর ঘুম ভেঙে গেল। আর তখনই জানলার দিকে শিমুর চোখ যেতেই শিমু জ্যোৎস্নার আলোয় দেখলো যে জানলার বাইরে কদবেল বুড়ি বাতাসে ভাসমান অবস্থায় রয়েছে। তার সাদা ধবধবে চুলগুলো হাওয়ায় উঠছে, চোখগুলো তার লাল টকটক করছে। তার হাতে একটা বড় বাটি ধরা রয়েছে, সেই বাটিটা সে হাত বাড়িয়ে জানলার দিকে ধরে আছে। মুখে সে ফোকলা দাঁতে এক গাল হেসে কদবেল বুড়ি তখন বলছে, কিরে কদবেল মাখা খাবি না তুই? তোর জন্য কদবেল মেখে এনেছি, চলে আয় নিয়ে যা। আর মৃত কদবেল বুড়িকে ওই মাথার কাছে জানলার বাইরে ওইভাবে শূন্যের উপর ভাসমান অবস্থায় হাতে কদবেলের বাটি নিয়ে ডাকতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে শিমু মাগো বলে জোরে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গেই সেই চিৎকারে শিমুর মায়ের ঘুম ভেঙে গেল। শিমুর মা মেয়ের দিকে তাকিয়ে দেখলেন মেয়ের চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে আছে। সে আঙুলে নির্দেশ করে জানলার দিকে দেখাচ্ছে, তার গলা থেকে গো গো করে আওয়াজ বেরোচ্ছে, কিন্তু সে মুখে কিছুই বলতে পারছে না তখন। আর এমন করতে করতেই শিমু সেই মুহূর্তে তার মায়ের কোলে অজ্ঞান হয়ে পড়ে গেল। শিমুর মা জানলার দিকে তখন তাকিয়ে কিন্তু কিছুই আর তখন দেখতে পেলেন না। শিমুর ওই অবস্থা দেখে শিমুর মা তখন চিৎকার করে সকলকে ডাকতে লাগলেন। সকলে সেখানে ছুটে এলো।
আকাশ ও রাকেশও ছুটে এলো। তারা দুজনে তখন সিদ্ধান্ত নিল যে শিমুর সাথে সপ্তমীর দিন সকাল থেকে যা যা ঘটেছে সব কথা তারা সকলকে জানাবে। তারা তখন শিমু যে সপ্তমীর দিন ভোরবেলায় একা একা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আকাশদের পুরো বাড়িতে গিয়েছিল ও আকাশের মৃত ঠাকুমাকে সেখানে দেখেছে, সব কিছু সকলকে খুলে বলল। সকলে সেই কথা শুনে অবাক হয়ে গেল। শিমুর চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলেন শিমুর মা। এর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। শিমুর মাথার দিকের জানলাটা বন্ধ করে দেওয়া হলো। এর পরের দিন সকালে নবমী পুজো শুরু হতেই শিমুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর মণ্ডপে পুরোহিত মশাইয়ের কাছে নিয়ে যাওয়া হলো। দুজন পুরোহিত ছিলেন সেখানে। তাদের কাছে সব কিছু বললেন শিমুর বাবা ও মা। সব কথা শুনে প্রধান পুরোহিত মশাই শিমুকে মন্ত্র পড়ে ঝাড়িয়ে দিলেন ও শিমুর দেহবন্ধনী করে দিলেন। দুজন পুরোহিতই বললেন যত তাড়াতাড়ি সম্ভব শিমুর বাবা মা যেন শিমুকে নিয়ে ওখান থেকে চলে যান, আর মামা বাড়িতে থাকাকালীন যেন শিমু একা একা কোথাও আর না যায়। এর পরের দিনই অর্থাৎ দশমীর দিনই সকাল হতেই শিমুকে নিয়ে ওর বাবা মা রাকেশ ও আকাশ শিমুর মামা বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশ ওই দিনই ওদের সাথে বেরিয়ে গিয়ে সে খুলনায় তার নিজের বাসস্থানে চলে গেল। ও শিমু, রাকেশ ও শিমুর বাবা মা কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। কলকাতার বাড়িতে ফিরে আসার পর কিন্তু শিমু একদম ঠিক হয়ে গেল। সে মঘিয়া গ্রাম, মামা বাড়ি ও কদবেল বুড়ির স্মৃতিকে একদম ঝেড়ে ফেলে দিল মন থেকে। শিমু রাকেশের সাথে পুনরায় তার পড়াশুনো করার জন্য দিল্লিতে ফিরে গেল। কিন্তু এরপর থেকে শিমুর পছন্দের খাবারের তালিকা থেকে কদবেল মাখা চিরতরে বাদ হয়ে গেল। বন্ধুরা, গল্পটা তাহলে আজ এখানেই রাখছি। আবার কখনো তোমাদের কাছে আসবো এমনই কোনো গল্প ও ঘটনার ডালি সাজিয়ে নিয়ে এই আসরে সামনের শনিবার রাত ঠিক 9টার সময়। আর ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি বন্ধুরা। কেমন লাগলো গল্পগুলো জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে